গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটন স্যার, তোমরা এখন পাচ্ছ জেকে ইউনিভার্স থেকে ক্লাস নাম্বার 61 নাম্বার সেশনে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমরা নেক্সট জিকে জিএস প্র্যাকটিস করব। তো আমাদের যে ক্লাস রুটিন আছে জুলাই মাসের, তোমরা পাচ্ছ আমার ক্লাস সকাল 7:30 থেকে দ্য ওয়ে অফ সলিউশন, এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল। প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমরা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করি। দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে, তোমরা এখানে জয়েন করতে পারো। পাশাপাশি TWS একাডেমি এই অ্যাপে তোমরা পাচ্ছ আমাদের বিভিন্ন এক্সাম ভিত্তিক পেড কোর্স, যেমন নিউ যে ব্যাচগুলো শুরু হচ্ছে এসএসসির ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচ যারা নিচ্ছ, তোমাদের এসএসসি জিডির, MTS এবং CHSL এর প্রস্তুতি কিন্তু একই সঙ্গে কভার হয়ে যাবে। অর্থাৎ যে সিলেবাস আছে এখানে জিকে জিএস পার্ট, ইংলিশ, ম্যাথ এবং রিজনিং, টোটাল পার্ট আমরা এখানে অধ্যায় ভিত্তিক ক্লাস করিয়ে দেব। সোম থেকে শনিবার তোমরা লাইভ ক্লাস পাচ্ছ। 4 মাসে এই ব্যাচ আমরা কমপ্লিট করব এবং 1 বছর এই কোর্সে তোমরা ভ্যালিডিটি পাচ্ছ। ঠিক আছে। পাশাপাশি WBKP পরীক্ষার্থীদের জন্য আবারও একটি প্র্যাকটিস ব্যাচ আমরা শুরু করতে চলেছি 9 জুলাই থেকে। তো এখানে যেমন সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু লেটেস্ট প্যাটার্ন প্র্যাকটিস ক্লাস আমরা করাতে চলেছি। প্রত্যেকেই যারা এখানে একটা আছো, যদি মনে হয় আমাদের কাছে প্রস্তুতি নেবে, অবশ্যই নিতে পারো। এছাড়া আরও অনেক ব্যাচ রয়েছে, সেগুলো তোমরা অ্যাপ খুললেই বুঝতে পারবে। তো আমরা MCQ প্র্যাকটিস শুরু করছি। প্রথম প্রশ্ন স্ক্রিনে। 2025 সালের 20 তারিখে মে মাসের লেখক বানু মুস্তাক তার ছোট গল্প সংকলন হার্ট ল্যাম্প সিলেক্টেড স্টোরিজ এর জন্য 2025 সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন। তো এটা একটা প্রশ্ন হতে পারে যে 2025 সালে বুকার পুরস্কার জিতেছেন কোন ভারতীয়, তার নাম কি? বানু মুস্তাক। লেখিকা বানু মুস্তাক, তিনি কিন্তু 2025-এ ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার কিন্তু জয় করেছেন। তো তিনি এই যে বই গল্পটা লিখেছেন সেটা কোন ভাষায়, এটি কোন ভাষায় রচিত, এটা পরবর্তীতে ইংলিশে ট্রান্সলেট হয়েছে এবং তারপর সেটা বুকার পুরস্কার পেয়েছে। নর্মালি বুকার পুরস্কার ইংলিশ লিটারেচারে দেওয়া হয়, এবার এই সমস্ত বইগুলো ইংরেজিতে অনুবাদ হয়েছে এবং সেগুলো বুকার পুরস্কার পায়। তো বানু মুস্তাক পেয়েছেন এবছর। তো তিনি কোন ভাষায় এটি লিখেছিলেন সেটা বলতে হবে, মালায়ালাম, তেলেগু, কন্নড় নাকি তামিল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, কন্নড় ভাষায়। কানাডা বা কন্নড় ভাষায় তিনি লিখেছেন। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকে নোট করে নেবে, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি রেলের কথা বলো, রেল, এসএসসির যদি বলো এসএসসি কারেন্ট অ্যাফেয়ার্স, এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে। তো আমাদের রাজ্যের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন, শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত বলো? সায়েন্সের কোশ্চেন। শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত হয়? 332 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড নাকি জিরো? শূন্য মাধ্যম, মাধ্যম কিছু আছে না। শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে, ইয়েস অর নো? মাধ্যম যদি না থাকে, কঠিন, তরল বা গ্যাস, যে কোনো একটা মাধ্যম যদি না থাকে, শব্দ যেতে পারে না, তাহলে সেখানে জিরো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে, জিরো। শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ নেই, শব্দ যেতে পারে না। যদি বলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? বায়ুতে শব্দের বেগ হচ্ছে কত? 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। যে যন্ত্রের দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় তা হলো কোনটি? হাইগ্রোমিটার, ম্যানোমিটার, পাইরোমিটার, ফ্যাথোমিটার। যে যন্ত্রের দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় তার নাম কি?
তো এখানে সঠিক উত্তর কি করবে? ফ্যাদোমিটার, অপশন ডি যারা করেছে সঠিক উত্তর হয়েছে। পাইরোমিটারের সাহায্যে আমরা উচ্চ উষ্ণতা পরিমাপ করি, খুব হাই টেম্পারেচার যেগুলো হয় সেগুলো আমরা পাইরোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করি। ম্যানোমিটারের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করি, আবদ্ধ গ্যাসের চাপ। হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা, হিউমিডিটি পরিমাপ করা হয়। পরবর্তী কোশ্চেন, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, নাকি নুসরত শাহ? বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। সেটা সুলতানি যুগের সময় বাংলার তিনি স্বাধীন সুলতান ছিলেন। 1342 থেকে 1358 সালটা দেখতে পাচ্ছ, তখন মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল চলছে দিল্লিতে। বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, ইলিয়াস শাহী বংশের। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আসছি, ন্যাশনাল ইউথ ডে কবে পালিত হয়? ন্যাশনাল ইউথ ডে, জাতীয় যুব দিবস। জাতীয় যুব দিবস কবে পালিত হয়? জাতীয় যুব দিবস পালিত হয় কবে? 12 আগস্ট, 13 জানুয়ারি, 4 জানুয়ারি, 12 জানুয়ারি। তো স্বামী বিবেকানন্দের জন্মদিন কত তারিখে? স্বামী বিবেকানন্দের জন্মদিন হচ্ছে 12 জানুয়ারি। এই দিন পালিত হয় জাতীয় যুব দিবস। আর 12 আগস্ট মনে রাখবে, এটিও কিন্তু ইন্টারন্যাশনাল ইউথ ডে হিসেবে পালিত হয়। আন্তর্জাতিক যুব দিবস, ইন্টারন্যাশনাল ইউথ ডে। 12 আগস্ট পালিত হয় ইন্টারন্যাশনাল ইউথ ডে। উইন্টার অলিম্পিক 2026 কোথায় অনুষ্ঠিত হবে? শীতকালীন অলিম্পিক যেটি হবে 2026 সালে, আগামী বছর, সেটি কোথায় হবে? প্যারিসে, চীনে, নিউজিল্যান্ডে, নাকি ইতালিতে? কোন শহরে হবে? নামটা কি? মিলান। মিলান শহর কোন দেশে বলতো? ইন্টার মিলান, এসি মিলান যে ক্লাবগুলো আছে কোন দেশে? ইতালিতে। মিলান শহর যেটা হচ্ছে ইতালিতে, এখানে হবে উইন্টার অলিম্পিক 2026। মহাবীর 2030-এ প্যারিসে হওয়ার কথা রয়েছে, মানে ফ্রান্সে। 2030 সালে উইন্টার অলিম্পিক ফ্রান্সে হওয়ার কথা আছে। যাই হোক, মহাবীর পূর্বতম তীর্থঙ্করের নাম কি? তীর্থঙ্কর কোন ধর্মে পাচ্ছি? জৈন ধর্মে। মোট 24টি তীর্থঙ্করের মধ্যে মহাবীর হচ্ছে 24তম। মহাবীর পূর্বতম মানে হচ্ছে 23তম তীর্থঙ্কর, তোমাকে বার করতে হবে। 23তম কে ছিল? 23তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ। পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি তাপমাত্রা মাপার যন্ত্র নয়? সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, ক্যালোরিমিটার, কেলভিন স্কেল। কোশ্চেনটা বোঝা যাচ্ছে? কোশ্চেন নাম্বার 8 বলা হচ্ছে, নিচের কোনটি তাপমাত্রা মাপার যন্ত্র নয়? তাপমাত্রা অর্থাৎ উষ্ণতা, তাই তো? তাপমাত্রা মানেই কিন্তু উষ্ণতা। তাহলে উষ্ণতা পরিমাপ করি আমরা বিভিন্ন স্কেল বা থার্মোমিটার সাহায্যে, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। কিন্তু ক্যালোরিমিটার এটি কি মাপক যন্ত্র? ক্যালোরিমিটার এটি হচ্ছে তাপ পরিমাপক যন্ত্র। তাপ পরিমাপক যন্ত্র। তাপ এবং তাপমাত্রা দুটো কিন্তু আলাদা। তাপ পরিমাপক যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার। তাপমাত্রা হচ্ছে তাপের ফল। কোনো বস্তুকে তুমি যদি তাপ দাও, সে উষ্ণ হবে, গরম হবে, তাপমাত্রা তার বাড়বে। আর তাপ যদি নিষ্কাশন করি, সেটা শীতল বা ঠান্ডা হয়ে যায়। আর তাপমাত্রা হচ্ছে তাপের ফলাফল বা রেজাল্ট। তাপ যদি কারণ হয়, উষ্ণতা বা তাপমাত্রা হচ্ছে তার ফলাফল। তাপের সিজিএস একক ক্যালোরি, এসআই একক জুল। কিন্তু তাপমাত্রা বা উষ্ণতা সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস, এসআই একক কেলভিন। পরবর্তী কোশ্চেন, ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা কত? ফ্লুরিন যেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, ফ্লুরিন, এর পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা কত? 17টি, 9টি,
7টি নাকি 10টি? ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে 9টি। 17 হচ্ছে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17, 7 হচ্ছে নাইট্রোজেন, নিয়ন এটা হচ্ছে 10। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আসছি। একক সময়ে কোনো গতিশীল বস্তুর সরণকে বলা হয় তার ভরবেগ, বেগ, ত্বরণ নাকি মন্দন? একক সময়ে কোনো গতিশীল বস্তুর সরণকে কি বলা হবে? প্রত্যেকে আনসার করবে। কোশ্চেন নাম্বার 10, রাইট অ্যান্সার কি হবে? একক সময়ে কোনো গতিশীল বস্তুর সরণকে কি বলা হয়? তাহলে এখানে সময় আছে এবং সরণ আছে। একক সময় মানে সরণকে তুমি সময় দিয়ে ভাগ করলে কি পাচ্ছ? সরণ ভাগ সময়, বহুবার এগুলো আমরা আলোচনা করে থাকি। এটাকে কি বলা হবে? সরণ যদি সময় দিয়ে ভাগ করি এটা হবে ভেলোসিটি বা বেগ। তাহলে অপশন বি যারা করেছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক আছে। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে আবার বেগ ভাগ সময়, বেগ ভাগ সময়। মন্দন মানেও কিন্তু বেগ ভাগ সময়, কিন্তু বিষয় দুটো হচ্ছে উল্টো। এটা হচ্ছে বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হার, ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার, আর মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার, বেগ হ্রাসের হার। ঠিক আছে, ত্বরণ মানে বেগ বাই সময়, মন্দন মানেও বেগ বাই সময়। ত্বরণ হচ্ছে বেগ কি হারে বাড়ছে আর মন্দন কি হারে হ্রাস পাচ্ছে সেটা ক্যালকুলেশন করা হয়। ভরবেগ মানে ভরের সঙ্গে বেগের গুণফল, সেটাকে বলা হয় ভরবেগ বা মোমেন্টাম। বেগ অর্থাৎ ভেলোসিটি, ত্বরণ অ্যাক্সিলারেশন। সম্প্রতি প্রয়াত ডক্টর জয়ন্ত বিষ্ণু নারলিকর, সম্প্রতি প্রয়াত ডক্টর জয়ন্ত বিষ্ণু নারলিকর তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ভূবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, জ্যোতি পদার্থবিদ্যা অর্থাৎ অ্যাস্ট্রোফিজিক্স, অপশন ডি অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রো সায়েন্স বা জ্যোতির্বিজ্ঞান। সম্প্রতি প্রয়াত, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে, তুমি রেল বা এসএসসির পরীক্ষায় দেখতে পাবে। তো বিভিন্ন প্রয়াত যেগুলো হয়েছে রিসেন্ট সেগুলো থেকে প্রশ্ন জানতে চাই। তো ডক্টর জয়ন্ত বিষ্ণু নারলিকর তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতি পদার্থবিদ্যা। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে তিনি পড়াশোনা করেছেন বা তিনি সেই ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী কোশ্চেন, লিভিং হিস্ট্রি এই আত্মজীবনীটি কার লেখা? লিভিং হিস্ট্রি আত্মজীবনীটি কার লেখা? আব্রাহাম লিঙ্কন, এইচ.জে. হিউম, বিল ক্লিন্টন নাকি হিলারি ক্লিন্টন? কোশ্চেন নাম্বার 12 বলতে হবে এখানে রাইট অ্যান্সার কি হবে। লিভিং হিস্ট্রি এই আত্মজীবনী কার লেখা? আমরা বিল ক্লিন্টন জানি মাই লাইফ, বিল ক্লিন্টন জানি যে মাই লাইফ। হিলারি ক্লিন্টন এখানে সঠিক উত্তর হয়ে যাবে, লিভিং হিস্ট্রি তার আত্মজীবনী। পরবর্তী কোশ্চেন, সৈয়দ আহমেদ খানের প্রধান পরামর্শদাতা এবং বিশ্বাস ভাজন ছিলেন নিম্নের কে? ডব্লিউ হান্টার, থিওডর বেক, থিওডর মরিসন, ন্যাথন লিস? স্যার সৈয়দ আহমেদ খান, যাকে দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয়, সৈয়দ আহমেদ খান তার প্রধান পরামর্শদাতা কে ছিলেন? আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ থিওডর বেক। এখানে সঠিক উত্তর হবে অপশন বি। তোমরা যারা করেছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আমরা আসছি। কোশ্চেন নাম্বার 14, প্রথম কোন দেশ ফুটবল বিশ্বকাপ জিতেছিল? প্রথম কোন দেশ ফুটবল বিশ্বকাপ জিতেছিল? আর্জেন্টিনা, ব্রাজিল, ইতালি নাকি উরুগুয়ে?
প্রথম ফুটবল বিশ্বকাপ হয়েছিল কত সালে পুরুষদের? সেটা 1930 সালে হয়। 1930 সালে প্রথম ফুটবল বিশ্বকাপ হয় এবং সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়। লাস্ট 2022 সালে জিতেছে, 2022 সাল লাস্ট হয়েছে, সেখানে কিন্তু আর্জেন্টিনা জিতেছে। নেক্সট ওয়ার্ল্ড কাপ রয়েছে আগামী বছর, যেটা কোথায় হবে? ইউএসএ, কানাডা, মেক্সিকোতে হবে। সম্প্রতি কোন রাজ্য সরকার রহবীর স্কিম এই প্রস্তাবকে অনুমোদন দিয়েছে? এই রাহবীর, এটা হচ্ছে দুর্ঘটনা হলে কোথাও রাস্তায়, তো রোড অ্যাক্সিডেন্টে যে সমস্ত ভুক্তভোগী আর কি যাদের সঙ্গে হয়, তাদেরকে উদ্ধারের জন্য এই একটা স্কিম চালু করেছে। মানে যে সময়টা আর কি তাৎক্ষণিক যে বেঁচে থাকে, ওই তাৎক্ষণিক চিকিৎসার জন্য এই স্কিমটা চালু করেছে কোন সরকার? স্কিমটার নাম হচ্ছে রাহবীর স্কিম, যেখানে দুর্ঘটনা জনিত ব্যক্তি বা তাদের জন্য স্বাস্থ্য পরিষেবা, ঠিক আছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্বাস্থ্য পরিষেবার জন্য এই স্কিম চালু হয়েছে। এবং এটি সম্প্রতি যে রাজ্য সরকার অনুমোদন দিয়েছে, বেশ কিছু রাজ্যে এটা হয়। মধ্যপ্রদেশ এখানে সঠিক উত্তর হয়ে যাবে, অপশন সি, মধ্যপ্রদেশে এই স্কিম এই সরকার অনুমোদন দিয়েছে। পরবর্তী কোশ্চেন, বিহার সরকার গয়া শহরকে, বিহারের যে গয়া শহর, এর নতুন নামকরণ কি করেছে? নাম চেঞ্জ করে গয়ার কি করেছে? গয়া জয়, গয়া মা, গয়া জি, গয়া রাজ। তো গয়া এই শহরটির নাম কিন্তু পরিবর্তন করেছে বিহার সরকার। তো নতুন নামটা কি আছে? কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতে পারে আপকামিং পরীক্ষাগুলোর জন্য। গয়া এই শহরটির নাম হচ্ছে গয়া জি। গয়া জি এখানে সঠিক উত্তর হবে। অপশন সি যারা করছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 17। নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানের রাখা হয়নি? অফিস না বলে পদ বললেও এখানে আমরা বলতে পারতাম রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, লোকসভার ডেপুটি স্পিকার, রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার, নাকি ডেপুটি প্রাইম মিনিস্টার। তো এই অফিসগুলোর মধ্যে কোন অফিসের ব্যবস্থা রাখা হয়নি বা ভারতের সংবিধানে নেই? ডেপুটি প্রাইম মিনিস্টার পোস্ট কিন্তু ভারতের সংবিধানে নেই, বা এগুলো কিন্তু আছে, এটা নেই। পরবর্তী কোশ্চেন, সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল কিসের জন্য? ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য, শাসন সংস্কারের জন্য, শিক্ষা সংস্কারের জন্য, অপশন ডি জেল কোড সংস্কারের জন্য। সাইমন কমিশন সম্পর্কিত যে প্রশ্নগুলো আসে, সাইমন কমিশন গঠিত হয় কিন্তু ইংল্যান্ডে, গঠিত হয় 1927 সালে এবং এটি ভারতে আসে কত সালে? 1928 সালে। এটা বেশি আসে। সাইমন কমিশন ভারতে আসে কত সালে? এর সদস্য সংখ্যা ছিল কতজন? সদস্য ছিল মোট 7 জন, তার মধ্যে একজনও ভারতীয় ছিল না। এটা গঠিত হয় মূলত ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য, ঠিক আছে। এবং সেখানে কোনো ভারতীয় সদস্য ছিল না 7 জন সদস্যের মধ্যে। তারা ভারতে আসে 1928 সালে এবং এর বিরুদ্ধে কিন্তু ভারতীয়রা প্রতিবাদ করে। আমরা জানি গো ব্যাক সাইমন প্রথম থেকেই মহারাষ্ট্রে ক্যাম্পেইন চলতে থাকে বা আরো অন্যান্য শহরে। এই সাইমন কমিশনের বিরোধিতা সারা দেশ জুড়ে কিন্তু হয়েছিল। পরবর্তী কোশ্চেনে আসছি, বিশুদ্ধ জল যে তাপমাত্রায় বাষ্প হয় সেই তাপমাত্রাটা কোনটি? জল ফুটে বাষ্প হয় কোন তাপমাত্রায়? তো এখানে সঠিক উত্তর কি হবে? আমরা জানি জল ফুটে বাষ্প হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, কিন্তু এখানে তোমার অ্যান্সার করতে হবে ফারেনহাইটে। এটা আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়, কিন্তু এটা ফারেনহাইট স্কেলে কত হবে? ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? নিম্ন স্থিরাঙ্ক আমরা জানি 32 ডিগ্রি ফারেনহাইট, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হবে?
212°F, অর্থাৎ জল ফুটে বাষ্প হয় 100°C, এটা মানেই তুমি মনে রাখবে 212°F। এবার যদি কেলভিন স্কেলে করো এটা মানেই 373 কেলভিন। ঠিক আছে, মনে রাখবে। দক্ষিণ পূর্ব রেলপথ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল? সাউথ ইস্টার্ন রেলওয়ে এটা কবে প্রতিষ্ঠিত হয়, বা এই রেলবোট সাউথ ইস্টার্ন, আমাদের ভারতবর্ষের বর্তমান যদি আমরা দেখি সাউথ ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার আমাদের কলকাতা, তাই তো? সাউথ ইস্টার্ন রেলওয়ে টোটাল রেলওয়ে জোনটাকে আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে 19টি ভাগ আছে, 19টি রেলওয়ে জোন আছে, তার মধ্যে একটি সাউথ ইস্টার্ন। আমাদের কলকাতা সাউথ ইস্টার্ন জোনের হেডকোয়ার্টার, পাশাপাশি ইস্টার্ন জোন অর্থাৎ পূর্ব রেলপথের সদর দপ্তর কলকাতা, মেট্রো রেল তার সদর দপ্তর কলকাতাতে। এই সাউথ ইস্টার্ন রেল বোর্ড বা দক্ষিণ পূর্ব রেলপথ তৈরি হয়, স্থাপিত হয় কোন সালে? 1959, 1957, 1955, 1952। কোশ্চেনটা কিন্তু মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। 1955 সালে স্থাপিত হয়েছিল, 1955 সাল এখানে রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন, পরবর্তী যে বিষয়টা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এসএসসির ফাউন্ডেশন ব্যাচ আমাদের শুরু হচ্ছে 9th of জুলাই থেকে, জুলাই মাসের 9 তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে। নতুন ব্যাচ, পুরো ফ্রেশ ব্যাচ শুরু হচ্ছে, লাইভ ক্লাস তোমরা পাচ্ছ। 4 মাসে টোটাল সিলেবাস আমরা এখানে কভার করব। যে পার্টগুলো এই পরীক্ষাগুলোতে হয়, নর্মালি জিকে জিএস পার্ট, ইংলিশ, ম্যাথ অ্যান্ড রিজনিং, 4টি পার্টে কিন্তু পরীক্ষাটা হয়। এবং এই পার্টগুলো টোটাল যে সিলেবাস আছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস তোমরা পাবে, এবং ডিউরেশন হচ্ছে 4 মাস। 4 মাসে টোটাল সিলেবাসটা আমরা কভার করব। আর 1 বছর এই ব্যাচের অ্যাক্সেস তুমি পাবে, 1 বছর ধরে ক্লাসগুলো তুমি দেখতে পারবে। ঠিক আছে, প্রত্যেকে মাথায় রাখবে এটা। এবং WBPKP পরীক্ষার্থীদের জন্য, তোমাদের জন্য একটা প্র্যাকটিস ব্যাচ শুরু হচ্ছে, সেটাও 9 তারিখ থেকে, 9th জুলাই থেকে। যদি মনে হয় প্রস্তুতি নেবে, অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। কোশ্চেন নম্বর 21 বলা হচ্ছে লোকমান্য নামে কে পরিচিত ছিলেন? বাল গঙ্গাধর তিলক, দীনেশ দাস, সর্দার বল্লভভাই প্যাটেল, দেবেন্দ্রনাথ ঠাকুর। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ, লোকহিতবাদী গোপাল হরি দেশমুখ, এরকম অনেক আছে। তো লোকমান্য ছিল বাল গঙ্গাধর তিলক, তাকে কিন্তু মারাঠা কেশরীয় নামেও বলা হতো, মারাঠা কেশরীয় বলা হতো তাকে। লোকমান্য তিলক বা বাল গঙ্গাধর তিলক একই ব্যক্তি। আচ্ছা, কে মহাত্মা গান্ধীকে জাতির জনক আখ্যা দিয়েছিলেন? জাতির জনক, ফাদার অফ নেশন বলে আখ্যা দিয়েছিলেন নিম্নের কে? সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, উইলিয়াম জোন্স। মহাত্মা গান্ধী যাকে বলা হয় ফাদার অফ নেশন, তো এই মহাত্মা গান্ধীকে জাতির জনক নামে আখ্যা দিয়েছিলেন কোন ব্যক্তিত্ব? উত্তর হবে সুভাষচন্দ্র বসু। অপশন এ যারা করেছে তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। ঠিক আছে, সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে আখ্যা দিয়েছিলেন। এই মহাত্মা উপাধিটা দিয়েছিল গান্ধীজি, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, সুভাষচন্দ্র বসুকে যখন জাতির জনক আখ্যা দেয় এক রেডিও স্টেশন সিঙ্গাপুর থেকে, তখন কিন্তু পাল্টা মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুকে বলেছিলেন প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস, অর্থাৎ দেশপ্রেমিকদের দেশপ্রেমিক বলে আখ্যা তাকে দিয়েছিলেন। পরবর্তী কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 23, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদী হলো কোনটি? গঙ্গা, নীলনদ, ইয়াংশি, কিয়াং, সিন্ধু। তো এখানে যে অপশনগুলো তোমরা পাচ্ছ, প্রথম অপশন গঙ্গা, এটি কিন্তু ভারতের, আমাদের ভারতের দীর্ঘতম নদী, ভারতের প্রধান নদী, দীর্ঘতম নদী। যদি বলো নীলনদ, এটা কিন্তু বিশ্বের, পৃথিবীর দীর্ঘতম নদী। যদি পৃথিবীর দীর্ঘতম নদী বলো, সেটা কিন্তু নীলনদ। এটা কিন্তু আফ্রিকা মহাদেশে, আমাদের এশিয়া মহাদেশে হচ্ছে ইয়াংশি কিয়াং। এটা হচ্ছে দীর্ঘতম নদী, হচ্ছে ইয়াংশি কিয়াং রিভার। ঠিক আছে, এটা হচ্ছে এশিয়ার মধ্যে দীর্ঘতম নদী।
তুমি যদি ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী বলো সেটার নাম হচ্ছে ভলগা, ভলগা রিভার। এশিয়ার মধ্যে দীর্ঘতম। আমেরিকায় অ্যামাজন রয়েছে যেটা বৃহত্তম, পাশাপাশি আমেরিকা মহাদেশ যেটা দক্ষিণ আমেরিকা, দীর্ঘতম অ্যামাজন নদী। আমাদের পশ্চিমবঙ্গে দীর্ঘতম নদী হচ্ছে ভাগীরথী হুগলি। আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী ভাগীরথী হুগলি রিভার। পরবর্তী কোশ্চেন, প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন কোনটি? প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন কোনটি? প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন হচ্ছে অক্সিন। অক্সিন আবিষ্কার করেছিলেন ডারউইন হিসন ফ্রান্সিস। ঠিক আছে। দেন তোমার ফ্রিজ ওয়েন্ট 1928 সালে এটা আবিষ্কার করেছিলেন, উদ্ভিদ হরমোন অক্সিন। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কি ছিল? কোশ্চেন নাম্বার 25। এটা তোমাদের গত জিকে ইউনিভার্সিটির হোমওয়ার্ক ছিল। মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক হিসেবে কি ব্যবহার করেছিল? তার চশমা, চরকা, ছড়ি, টুপি। উত্তর হবে তার চরকা। অসহযোগ আন্দোলন যেটা শুরু হয়েছিল 1920 সালে কলকাতার বিশেষ অধিবেশনে অসহযোগ আন্দোলন প্রস্তাব পেশ হয়, পরে নাগপুর সেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব পাশ হয় এবং 1920 সালে আমরা দেখব অসহযোগ আন্দোলন শুরু হয় এবং 1922-এর গোরক্ষপুরের যে হত্যাকাণ্ড হয়, যেটাকে আমরা চৌরি চৌরা হত্যাকাণ্ড বলি, সেই রেসপেক্টে গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করে। কোশ্চেন নাম্বার 26, কোন পরমাণুর কেন্দ্রকে নিউট্রন নেই? এটা তোমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকছে। 26 কোশ্চেনের মধ্যে কটি প্রশ্ন তুমি সঠিক উত্তর করতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমাদের এই যে ক্লাসে জিকে আলোচনা হলো, এখানে তোমাদের যেগুলো ভুল গেছে বা যেগুলো তুমি অ্যান্সার করনি, ঠিক আছে, সেগুলো অবশ্যই নোট করবে। কিছু প্রশ্ন ছিল এখানে খুবই ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। তো যেগুলো তোমার হয়নি অবশ্যই নোট করবে, যেগুলো ভুল করেছো দেখবে পরে ভুল হচ্ছে, ওগুলো অবশ্যই নোট করে নেবে। আর যেগুলো অ্যাটেম্প করনি অর্থাৎ অজানা ছিল সেগুলো তোমরা অবশ্যই নোট করবে। তো আমাদের সেশন আজকে এখানে এন্ড করলাম। প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমিতে ফ্রি ক্লাস পাচ্ছ। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং TWS একাডেমি নামেই আমাদের অ্যাপ পাচ্ছ প্লে স্টোরে। সেখানে আমরা প্লে স্টোরে এই অ্যাপে তুমি যদি প্রবেশ করো আমাদের বিভিন্ন পেড কোর্স দেখতে পাবে, বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স কিন্তু আমরা করাচ্ছি। যদি প্রয়োজন মনে করো অবশ্যই যুক্ত হতে পারো। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা, বাই।